নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ এসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। প্রথমেই বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার ভিডিওতে তোমার ছেলে মেয়েদের দেখা যায় না, তোমার কি ছেলে মেয়ে আছে, এরকম জিজ্ঞাসা করেছো। তো এরকম জিজ্ঞাসা করাটা কোনো খারাপ কিছু নয়। ইউটিউবে আমরা যারা আছি, আমাদের বন্ধুরা, আমি সবাইকে মনে করি আমাদের পরিবার যেমন সুখের দুঃখের দিনে থাকে, তোমরাও তেমন সুখের দুঃখের দিনে মানুষের পাশে থাকবে, সেরকমই আমি মনে করি। তো আজকে কিছু আমি আমার জীবনটা এক পর্যায়ে এমন থেমে গেছিলো, তো সেই দিনগুলোর কথা তোমাদের আমি বলবো। আমার বিয়ে হয়েছে আজ থেকে 4 বছর আগে। তো বিয়ের 1 বছর পর আমার সন্তান আসে। তো সেটা এক কন্যা সন্তান হয়। প্রায় 8 মাস বয়স তখন। তার ঠান্ডা লেগে সর্দি কাশি হয়, তো তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তারে বলে ব্রঙ্কাইটিস হয়েছে, কিন্তু বিভিন্ন ওষুধপত্র দেওয়া হয়। প্রচুর কাশি কমছিল না। তো কাশি কমতো না বলে অনেক বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, বর্ধমান পর্যন্ত নেওয়া হয়েছে, কালনাতে অনেক ডাক্তার দেখিয়েছি। কোনো ডাক্তারের নাম আমি এখানে করব না, যেহেতু এটা সবাইকার কাছে ভিডিওটা যাচ্ছে, আমি কোনো ডাক্তারের নাম এখানে করছি না। তো কেউ বলেনি যে হসপিটালে তাকে ভর্তি করো, এটা বাড়াবাড়ি পর্যায়ে গেছে, কেউ কখনো এটা বলেনি। 8.5 মাস যখন তার বয়স, তো একদিন তাকে গ্যাসও দেওয়া হচ্ছিল, ইনহেলার যেটাকে বলে। তো 8.5 মাস যখন বয়স, একদিন ঘুমই পাড়াচ্ছিলাম, তখন খুবই শরীর খারাপ ছিল, নেতিয়ে পড়েছিল পুরো। ডাক্তারকে বলার পরও ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু কখনো বলেনি তাকে হসপিটালাইজড করো বা কিছু। ঠিক আছে। তো দুপুরবেলা আমি ঘুম পাড়াচ্ছিলাম, সেই সময় যেন কোকিয়ে উঠল। আমি তো ভয়ে আত্মহারা। তোমাদের দাদাকে সঙ্গে সঙ্গে ডাকলাম যে হ্যাঁ গো এসো, মেয়েটা কেমন করছে। তো তাকে তখন কালনা হসপিটালে নিয়ে যাওয়া হয়, চটজলদি গাড়ি ভাড়া করা হয়, কালনা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সরি বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আগেকার কথাগুলো খুব স্মৃতিচারণ করছিল, সেখানকার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। তারপর তখন আমার মেয়েটাকে কালনা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন হসপিটালে বলে ও তো আর বাঁচবে না। তো এই কথাটা শোনার পর যে আমি মা হয়ে আমার মনে কী হয়েছিল সেটা তোমাদের আমি বুঝাতে পারবো না। তো তখন বলে যে এখানে হবে না, ওর ব্লাডটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তখন বলে এখানে হবে না, বর্ধমান হসপিটালে এখানে ট্রান্সফার করতে হবে। তো ওকে তখন অক্সিজেন ছাড়া রাখা যাচ্ছিল না, শ্বাস নিতে পারছিল না, যেহেতু এটা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছিলো। তাই চটজলদি তখন অ্যাম্বুলেন্সে করি বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান হসপিটালেও একই কথা বলে, এ বাচ্চাকে বাঁচানো যাবে না, আপনি তো মেরে নিয়ে এসেছেন। কোন ডাক্তারকে দেখিয়েছিলেন যে এই অবস্থা? একবারও হসপিটালাইজড করতে বলিনি? আমি বললাম না, বলেনি, বললে কি করতাম না? কেউ কি চায় তার সন্তান এরকম অবস্থা হোক? তো তখন বলে যে কিচ্ছু করার নেই, আইসিইউ ছাড়া পথ নেই। তো তখন বর্ধমান আইসিইউতেও কোনো ফাঁকা ছিল না, কিছু ফাঁকা ছিল না যে একটা বাচ্চাকে যে আইসিইউতে নেওয়া হবে। ওই যে ইনহেলার যেটাকে বলে, সেখানে রাখতে বলেছিল। তো তোমাদের দাদা তাই বর্ধমানে বিভিন্ন যে নার্সিংহোম আছে, তো সব জায়গাতেই সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই ফোন করে জানায় যে কোথায় আইসিইউ রুম ফাঁকা আছে। কিন্তু কোথাও বিশ্বাস করো, সেই সময়টায় এত বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল যে কোনো রুম ফাঁকা ছিল না, কোনো রুম নয়। আর সেই সময়টা মাথায় ওপর দিয়ে এমন দিন গেছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি শত শত্রু যেন এরম দিন কখনো না যায়, আমি বলবো। তো তারপর কি হয়,
একটু যোগাযোগের মাধ্যমে আমরা আইসিইউ রুমটা অ্যাটলিস্ট পাই পরের দিন। সে সারাদিনটা থাকে, মেয়েটাকে তোমার অক্সিজেন দিয়ে রাখা হয়, একটু ভালোর দিকে যাচ্ছে তো একটু খারাপ এরকমই যাচ্ছিল। তো পরের দিন আইসিইউ রুমে নিয়ে যাওয়া হয়। আইসিইউ রুমে নিয়ে যেতে যেতে তখন অবস্থা যেন আরও খারাপ হয়ে যায়। তারপরে আমি তো কান্নাকাটি করতে থাকি আইসিইউ রুম, তাই আমাকে বার করে দেওয়া হয় সেখান থেকে। তারপরে আমার মাইমা সেখানে থাকেন। তো তারপর তোর এই দুটো এরম সময় খবর আসে, মাইমা বেরিয়ে আসে, বলে মেয়ে কোনো সাড়া দিচ্ছে না, মানে বুঝতেই পারছো সে আর তখন নেই। আমাদেরও মধ্যে যে ও তখন ঠিক আছে, বুঝতেই পারছো। আমি আর সেসব কথা নিয়ে আর বলতে চাইছি না। তো সেটা হয়ে গেছে প্রায় 3 বছর হতে যাচ্ছে। তারপরে আমি আরও একবার প্রেগনেন্ট হই। তো সেটাও আমার 4 মাস হচ্ছে, আমার মিসক্যারেজ হয়ে যায়। যাই হোক, আমি এবার বলছি তোমাদের আমি কী জন্য ইউটিউবে এসেছি। তো তারপরে তো আমি খুবই ভেঙে পড়ি। আমার ওপর দিয়ে এমনও দিন গেছে আমাকে ঘুমের ওষুধ নিতে হয়েছে, ঘুমের ওষুধ খেয়ে আমি তবে ঘুমিয়েছি। তোমাদের দাদা বলে যে দেখো ওরা কান্নাকাটি করো না, তুমি একটা কাজ করো, তুমি তো ইউটিউব দেখো। ইউটিউবটা আমি আগে থেকেই ভালোবাসতাম, ইউটিউব দেখো। তো সেখানে তুমি ভিডিও বানাও না, আনন্দেতে থাকো, ভিডিও বানাও, দেখো যেটা হয়ে গেছে ভেবে তো আর লাভ নেই। তো আমি তাই ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম বন্ধুরা। তারপরেই আমার ইউটিউবে আসা। আর তোমরা তো আমার অনেকেই বন্ধু হয়ে গেছো, যারা বন্ধু হয়ে গেছো তারা অসংখ্য ধন্যবাদ। আমি একটাই কথা বলবো বাকি বন্ধুদের, সবাই আমায় সাপোর্ট করো বন্ধুরা। আমি এখানে এসেছি নতুন করে আবার জীবনটাকে শুরু করার জন্য। দেখো জীবন তো, আমি ভেবেছি জীবন তো থেমে থাকে না, এক সময় থেমে গেছিলো, থমকে গেছিলো জীবনটা। এখন তোমাদের এখানে এসে তোমাদের সাথে কথা বলে আমি ভেবেছি যে না, আমি আরও নতুনভাবে বাঁচা শুরু করব। আমি যে ইউটিউবে এসেছি, আমি এখানে একটা নিজের জায়গা তৈরি করতে চাই বন্ধুরা। সবাই আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি মনে জোর পাবো। তো আজকে এইটুকুই, আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা।